উনি আসলে কি বোঝাতে চেয়েছেন বুঝতে কষ্ট হয়নি তার। কি বলবে, কি বলা উচিত বুঝতে না পেরে লজ্জা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এরপর কাজের বাহানে কোনো মতে পালিয়ে বেঁচেছিল। সেদিনের পর আকার ইঙ্গিতে আরও কিছু বলছেন। ছেলেদের সঙ্গে প্রেম করতে পরামর্শ দিতেন। সেসব বলতে গিয়ে নিজে হো হো করে হেসেছেন। কোনো মতে হাসি থামিয়ে পুনরায় বুঝিয়েছেন সহজ হতে। এদিকে ওনার ছেলে ভদ্র মহাশয় বউয়ের প্রতি সব রকম খেয়াল থাকলেও আগ বাড়িয়ে কাছে আসে না। তাহলে মেয়ে হয়ে সে কিভাবে এগোবে? কিন্তু শাশুড়ি এমন কথা শুনলে লজ্জায় কুঁকড়ে গেলেও কিছু বলতে পারে না। তাই একদিন বুদ্ধি করে সকালে গোসল সেরে বের হতে অর্কের মুখোমুখি পড়ে। সে ভেবেছিল অর্ক এখন উঠবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে ততক্ষণে অর্ক উঠে ফ্রিকুচকে তাকিয়েছিল। ধরা পড়ে থতমত খেয়ে কিছু বলার শব্দ খুঁজে পাচ্ছিল না। তাকে লজ্জা লাল হতে দেখে অর্ক কিছু একটা আন্দাজ করেছিল। নিজেও মিটিমিটি হাসতে হাসতে বলেছিল, মম কিছু বলেছে তাই না? না না, তেমন কিছু না। বুঝেছি, তবে তুমি পারমিশন দিলেই তোমাকে সাহায্য করতে পারি। কি সাহায্য? তুমি চাইলে রোজ সকালে তোমার ফরজ গোসলের কারণ হতে পারে। অর্কের মুখে একথা শুনে তার ইচ্ছে করছিল মাটির নিচে ঢুকে যেতে। তারপর থেকে অর্ক সুযোগ পেলেই একটু একটু দুষ্টুমি করতো, কখনো কখনো লজ্জা দিয়ে খুব হাসতো। তারপর কিভাবে যেন সম্পর্কটা সহজ হয়ে এলো। একটু একটু করে মানুষটাকে বেশ ভালো লাগতে শুরু করলো। তার যত্ন আগলে রাখা, ছোটোখাটো ব্যাপারে খেয়াল রাখা, সব মিলিয়ে দুর্বল হতে লাগলো। এভাবে আরও কিছুদিন পর এক রাতে হঠাৎ গভীরভাবে ছুঁয়ে দেওয়ার আবদার করলো। লজ্জায় মরি মরি হলেও সে বাধা দেয়নি। অতঃপর ভালো লাগায় ভালোবাসায় দিনগুলো কাটছে। ব্যক্তিগত জীবনে একের পর এক ঝড়ঝাপটা সামলাতে গিয়ে শীতলের পড়াশোনা নাজেহাল অবস্থা। আগে পড়াশোনা মোটামুটি যেমন ছিল, বর্তমানে আরো শোচনীয় অবস্থা। তার উপর এখন কলেজে আসতে ইচ্ছে করে না। এলে একাকিত্ব যেন তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। প্রিয় বান্ধবীকে পায় না, মনে জমে থাকা কথাগুলো বলতে পারে না। দুষ্টুমির ছলে কিয়ারাকে হুমকি দিয়ে ক্লাস ফাঁকি দিতে পারে না। তাদের ক্লাসের অন্য বন্ধুরা যখন দল বেঁধে হাসাহাসিতে মেতে ওঠে, সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখে। একসময় তো ওরাও এভাবে মিটে থাকতো। ক্লাসে কথা বলার অপরাধে কতবার শাস্তি পেয়েছে তার হিসেব নেই। বাড়িতে ভালো কিছু রান্না হলে কেয়ারার তার জন্য নিয়ে আসতো। সেই খাবার সে স্যারের চোখ এড়িয়ে ক্লাসে শেষ করতো। তার কাণ্ডে কেয়ারা হেসে খুন হতো। দুজন মিলে চুরি করে এখানে ওখানে চলে যেত। বাজি ধরে তার পছন্দের বেলপুরি খেত। যেই হারতো কাছের চুড়ি কিনে দিতে হতো। কেয়ারা কাছের চুড়ি খুব পছন্দ করতো। তার নাকি কাছের চুড়ি রিনিচিনির শব্দ মন ভালো হয়ে যেত। যেদিন থেকে এই কথা জেনেছে মাঝে মধ্যেই ইচ্ছে করেই হারতো সে। হারার অজুহাতে অনেক চুড়ি কিনে দিয়েছে তাকে। শুদ্ধর আনা কত জিনিস দিয়েছে। একই রকমের ড্রেসও আছে তাদের। ভেবেছিল ঈদের মধ্যে পার্লারে গিয়ে একই রকমভাবে চুল কাটবে, কিন্তু হঠাৎ সব এলোমেলো হয়ে গেল। প্রতিটি মুহূর্তের তার কথা মনে আছে তাদের ফ্রেন্ডশিপের প্রথম দিনের কথা। শুধু স্মৃতি রেখে আসতো মানুষটা হারিয়ে গেছে। তার কথা ভাবতে গেলে দু চোখ ছাপিয়ে অঝরে জল গড়াতে থাকে। বুকের ভেতরটা যন্ত্রণায় হাহাকার করে উঠছে। ইচ্ছে করে গালাগাল করে পরক্ষণেই ওকে জড়িয়ে ধরে প্রাণ ভরে কাঁদতে। কিন্তু কোথায় পাবে ওকে, কোথায় হারিয়ে গেল মির্জা? সে যতটুকু জানতো, কিয়ারা মনে মনে রুবাবকে পছন্দ করতো। আকার ইঙ্গিতে বারবার জিজ্ঞেস করতো, রুবাব কবে আসবে, এলে কতদিন থাকবে? বুঝতো প্রিয় বান্ধবীর মনের কথা। তারও খুব ইচ্ছে ছিল রুবাবের সঙ্গে কিয়ারার কিছু একটা হোক, কিন্তু ঐশ্বর্যের কথা জানার পরে সে আর এগোয়নি। রুবাব অন্য কারোর সাথে জড়িয়ে আছে জানলে কিয়ারা কষ্ট পাবে ভেবে একবারই কিছু বলেও নি। এমনকি এ কারণে কিয়ারাকে বাড়িতে ডাকা কমিয়ে দিয়েছিল। ভেবেছিল সুযোগ বুঝে সব বুঝিয়ে বলবে, কিন্তু সেই সুযোগ আসার আগে মেয়েটা নিখোঁজ হয়ে গেল। সে এমনভাবে হারলো, জানিও গেল না কোথায় গেল, কেন গেল। তবে সে মন থেকে দোয়া করে একবারের জন্য হলেও যেন কিয়ারার দেখা পায়, কারণ তার কাছে অনেক কিছু জানার বাকি আছে। ব্যথিত মনে এসব ভাবতে ভাবতে শীতল ক্লাস শেষ করলো। নিজের হাতে নোট লিখতে গিয়ে আবারও তার কেয়ারের কথা মনে পড়লো। ও থাকলে অনায়াসে সব লেখা ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া যেত। একটা বার দেখা হোক, এই সব খাটুনির শোধ অবশ্যই নিবে। কেয়ারাকে বকতে বকতে সে কিছু নোট লিখলো।
তার কিছু নোট ফটোকপি করা দরকার। বেশিরভাগই চিত্র যেটা হাতে আঁকা আপাতত সম্ভব নয়। তাই সাথী নামের মেয়েটিকে নিয়ে রাস্তার ওপাশে গেল শীতল। ফটোকপির দোকানের সামনে অনেক ভিড় দেখে সাথী জানালো, আজকে থাকুক, কালকে দিলেই হবে। সে বাসে যাতায়াত করে। বাসে গিয়ে ফেরিতে করে নদী পার হয়ে তারপর বাড়ি। বাস মিস হলেই মুশকিল হয়ে যাবে। একথা বলে সে চলে গেলেও শীতল ভিড় কমার অপেক্ষায় দাঁড়িয়ে রইল। পাশের দোকান থেকে আইসক্রিম কিনলো। আইসক্রিম খেতে খেতে ছাউনির নিচে এসে দাঁড়াতেই ব্যাগের ভেতর ফোনটা প্রাইভেট করে উঠল। ফোন বের করে স্ক্রিনে শুদ্ধ নামটা দেখে ঠোঁটের কোণে এক চিত্তে দুষ্ট হাসি ফুটে উঠল। রিসিভ করে গলার স্বর বদলে বলল, মিসেস শোয়েব স্পিকিং। হু আর ইউ? শীতলের কথা শুনে ওপাশে শুদ্ধ মুচকি হাসল। সেও কণ্ঠস্বরে গাম্ভীর্য মিশিয়ে পাল্টা জবাব দিল, মুডি সাইটেশ স্পিকিং। ও, তা কাকে চাই আপনার? আপাতত আমার বউটাকে চাচ্ছিলাম। ক্লাস শেষ হয়েছে। কলেজের সামনে ফটোকপির দোকানের সামনে দাঁড়িয়ে আছি। শুদ্ধর কণ্ঠ এবার কিছুটা সতর্ক শোনালো। ওখানে কেন? পাশের চায়ের দোকানে তো বখাটে ছেলেপেলেদের আড্ডা থাকে। ওখান থেকে সরে দাঁড়া, আমি নিতে আসছি। শুদ্ধ আসছে শুনে শীতল ভীষণ খুশি হলো। মিটি মিটি হেসে বলল, থাকলে থাক, আমাকে কিছু বলার সাহস কারোর আছে নাকি? আমি হলাম শাহরিয়ার সায়ন, মানে হবু মেয়রের বোন। আমাকে কিছু বললে আমার ভাইজান খেয়ে নেবে। এই কথা শুনে শুদ্ধ হেসে ফেল। গায়ে থেকে অ্যাপ্রনটা খুলতে খুলতে বলল, তা তো খাবেই। ডাকাত ভাইয়ের ডাকাত বোন বলে কথা। সাইডে দাঁড়া, এক্ষুনি আসছি। আসুন। ফোনটা কেটে দিয়ে শীতল গলে যাওয়া আইসক্রিমে একটা বড় কামড় বসালো। দোকানের দিকে তাকিয়ে দেখলো ভিড় এখনো কমেনি। আজই কেন সবার ফটোকপি করা ধুম পড়লো কে জানে। তবে এখন আর তাড়া নেই, শুদ্ধ তো আসছেই। একথা ভেবে জানে ঘুরতেই নিজের নাম শুনে বামে ঘুরলো, তাকালো শীতল। পাশে দাঁড়ানো পুরুষটার স্থির দৃষ্টি ঠিক তার দিকেই। তবে উনি আর কি বলছে শুনতে পায়নি বলে বুঝে লোকটি পুনরায় বলল, আরে শীতল রানী যে, এত রোদের মধ্যে এখানে কি বাড়ি যাবে না? লোকটি কথাটি বলে তার আপাতমস্তক দেখে ছোচে করে বাঁকা হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে রইল। সূক্ষ্ম নজরে পরখ করলো ফুটফুটে ফুলের মতো সুন্দর মেয়েটাকে। রোদের তাপে ফর্সা গাল দুটো লালচে হয়ে উঠেছে, ঠোঁট জোড়া যেন রক্তিম আভা ছড়াচ্ছে। পরনে কলেজ ড্রেস, মাথায় হিজাব, কাঁধে কলেজ ব্যাগ আর হাতে ধরা আধ খাওয়া আইসক্রিম। এই মেয়েটার জন্য ইয়াসিরের মতো পাষাণ পুরুষটার মন ফেসেছে। বেচারা দেবদাসী বর্তমানে কোন গর্তে মুখ লুকিয়েছে কে জানে। যে আগে দাপট দেখিয়ে বেড়াতো সেই মাফিয়া কিং বর্তমানে নাকি ভেজা বেড়াল। ভালোবাসা মানুষকে কতটা বদলে ফেলে ভাবা যায়। এদিকে শীতলও তার পাশে দাঁড়ানো লোকটাকে চিনতে পারলো। অনেক আগে সে শায়ন ভাইয়ার সঙ্গে একে দেখেছিল। সম্ভবত ভাইয়ার রাজনৈতিক দলের কেউ হবে, কিন্তু নামটা কি যেন, কনক নাকি রনক। এই দুই নক এর কোনো একটা তো হবে তার নিশ্চিত। নামটা পুরোপুরি মনে না পড়লেও সেটা বুঝতে দিল না। এত বড় মানুষকে নাম জিজ্ঞাসা করতে অবর্ত হয়ে যাবে কি না। তাছাড়া এই লোক কেন এসেছে তাও তো জানে না, তাই চুপ করে রইল। পরে আবার ভাবলো কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দেওয়া এক প্রকার সৌজন্যবোধ, তাই সে সুন্দর করে জবাব দিল, এই তো ভাইয়া নোটগুলো ফটোকপি করেই চলে যাব। না। শীতলকে একা পেয়ে কনক এবার কিছু ভাবলো, কথার ছলে বলে বসলো, ও আচ্ছা শীতল, তোমার ফ্রেন্ড কিয়ারা না কি জানি নাম ওর, ও কই? ওকে তো আর দেখি না, কোনো খোঁজ জানো ওর? কিয়ারার নাম শুনতে শীতলের মুখের হাসিটুকু নিমিষে মিলিয়ে গেল। ছোট্ট করে উত্তর দিল, না। বিয়ে হয়ে গেছে নাকি? তাও জানি না। যোগাযোগ হয় না? না। শীতলের বিবর্ণ মুখ দেখে যা বোঝার বুঝে নিল কনক। মনে মনে একটা কুটিল হাসি হেসে শানকে একচোট গালি দিয়ে এবার নিজের মোক্ষম চোপচা ফেলল। সতর্ক দৃষ্টিতে চারপাশ দেখে নিয়ে গলার স্বরটা নামিয়ে বলল, আমি জানিও কোথায়, তবে বিস্তারিত জানতে চাইলে একটু আড়ালে এসো। সব কথা তো আর রাস্তার মাঝখানে বলা যায় না। তাছাড়া আমি যা বলবো এগুলো একটু গোপনীয় ব্যাপার। আশা করি কথাগুলো তোমার আর আমার মধ্যে থাকবে।
একথা শুনে শীতল বিস্ময় নিয়ে তাকালো, কৌতূহলী হয়ে কনকের পিছু পিছু কিছুটা আড়ালে গিয়ে দাঁড়ালো। কনক শুরু থেকে কেয়ারার কিভাবে কিডন্যাপ হয়েছিল, তারপর সুইসাইড করে মৃত্যুর ঘটনা সব খুলে বলল। বাদ গেল না বুড়াকের করা শারীরিক মানসিক নির্যাতনের কথা। তবে যা সত্য তার সঙ্গে আর একটু ছাল মশলা যোগ করতে ভুলল না সে। সব শুনে শীতলের মাথা যেন আকাশ ভেঙে পড়লো, বাঁকারা হয়ে তাকিয়ে রইল, থরথর করে কাঁপতে লাগলো। পরের মুহূর্তে ওর মনে হলো এই লোক মিথ্যে বলতে পারে, তাকে বোকা বানাতে অন্য চাল হতে পারে। এই কথা ভেবে সে রাস্তার দিকে তাকালো। মনে পড়ে গেল এর আগে সে কিডন্যাপ হয়েছিল, কিন্তু এখন রাস্তায় অনেক মানুষ। আর যাই হোক, এই লোকটা কিডন্যাপ করতে পারবে না। তবে যা যা শুনলো জবাবে কিছু বলার ভাষা খুঁজে পেল না। তার পাশে একটা হিজল ফুলের গাছ, গাছটা ধরে নিথর হয়ে দাঁড়িয়ে রইল। তাকে চুপ থাকতে দেখে কনক বুঝলো তীরটা জায়গা মতো লেগেছে। তাই আর একটু খোঁচাতে পুনরায় জানালো কেয়ারার এই পরিণতির কথা। শুদ্ধ আর শায়ন আগে থেকে জানতো, কিন্তু তারা ইচ্ছে করে তাকে জানায়নি। এটা তারা অন্যায় করেছে। অন্তত মৃত মুখ দেখার সুযোগ তো করে দিত, তাও করেনি। এখন দেয়ালে কপাল ঠুকলেও লাভ হবে না। শীতল মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে আছে। তখন কনক গলা খাকারি দিয়ে জোর দিয়ে বলল সে একটুও মিথ্যে বলছে না। তার কথা বিশ্বাস না হলে যেন বাড়ি গিয়ে সরাসরি শায়নকে জিজ্ঞেস করে। শায়ন নিশ্চয়ই তাকে মিথ্যে বলবে না। এ কথা শুনে শীতল যেন বাঁকারা হয়ে গেল। যদি এটা সত্যি হয় তবে ইয়াসির নামক লোকটাকে সে আগে যতটুকু ঘৃণা করত, এখন তার থেকে চেয়েও 10 গুণ বেশি ঘৃণা করবে। বড় মা বলেন কারো মৃত্যু কামনা করতে নেই, খারাপ কামনা করতে নেই, কিন্তু এই লোকটার জন্য সে আল্লাহর কাছে দিনরাত মৃত্যু প্রার্থনা করবে। তবে তার আগে শায়নের থেকে সব সত্যি জানা প্রয়োজন। সে জানে পৃথিবী উল্টে যাবে, তবুও তার শায়ন ভাই তাকে মিথ্যে বলবে না। বাইরের লোক যা বলার বলুক, সে সব শুনবে তার ভাইয়ের থেকে। কনক হয়তো আরও কিছু বলতো, কিন্তু শীতল আর এক মুহূর্ত দাঁড়ালো না। হাতের আধ খাওয়া আইসক্রিমটা ছুঁড়ে ফেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কনকের কথার তালে ভুলে গেল শুদ্ধ তাকে নিতে আসছে। সে ঝাপসা চোখে রাস্তা পার হয়ে কোনো মতে রিক্সার দিকে উঠে পড়ল। এতক্ষণ ধরে চোখের পানি আটকে রাখলেও নিজেরকে আর সামলাতে পারল না। দু হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেলল। প্রিয় বান্ধবীর মুখ আর জমানো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠল। কিয়ারের করুণ দশা সে মানবে কিভাবে? এই কঠিন সত্য আজীবন বুকের ভেতর কাঁচার মতো বিঁধে থাকবে। কাঁদতে কাঁদতে সে দোয়া করতে লাগলো এইসব যেন মিথ্যে হয়, ভয়াবহ দুঃস্বপ্ন হয়। কিয়ারার সঙ্গে দেখা না হোক, তবুও যেন পৃথিবীর কোথাও না কোথাও বেঁচে থাকে, ভালো থাকে। এদিকে তাকে এভাবে কাঁদতে দেখে মধ্যবয়সী রিস্কাওয়ালা আর চোখে তাকাচ্ছেন। প্রেমিকের সঙ্গে ঝগড়া হয়েছে ভেবে কিছু জিজ্ঞেস করলেন না, তবে মুখ কুঁচকে ফেলেন। এই কাজে থেকে থেকে প্রতিদিন কত কিছু সাক্ষী না হন। হুট তুলে কেউ কেউ এমন কাজ করে যে ইচ্ছে করে লাথি মেরে রিক্স থেকে ফেলে দিতে, কিন্তু চাইলে কিন্তু সম্ভব। তাছাড়া বড়লোকদের সন্তানরা যা করে সব ঠিক, এসব ভেবে উনি ধীর গতিতে রিক্সা টানছিলেন। হঠাৎ একটা কালো বাইক হাতের ইশারা ওনাকে থামাতে বলল। রিক্সা থেমে যায়। শীতল দেখলো শুদ্ধ বাইকে বসা। তাকে দেখে দ্রুত চোখ মুছে নিল শীতল, কিন্তু তাতে কি লাভও হলো না। ততক্ষণে ফসা মুখটা লালাপ বর্ণ ধারণ করেছে। শুদ্ধ রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে শীতলের দিকে তাকালো, বলল নেমে আয়। বিনা বাক্যে শীতল নামলো। কিছু বলার আগে বাইকের পেছনে বসলো। কাঁধে হাত রেখে পিছে কপাল থেকে চুপ করে বসে রইল। মাথা ব্যথা করছে নাকি জিজ্ঞাসা করলে না বোধক মাথা নাড়ল। শুদ্ধ বাইক স্টার্ট করে বাড়ির পথে না গিয়ে উল্টো পথ ধরলো। এখন বাড়ি গেলে অনেকের প্রশ্নের মুখে পড়তে হবে, আর শুদ্ধ নিজেও ওর কানের কারণ না জানা পর্যন্ত শান্তি পাবে না। কিছুক্ষণ আগেও কথা হলো, এরই মধ্যে কি এমন হলো যে কাঁদতে হবে? এমনিতেই বাড়িতে চঞ্চল যত রকম দুষ্টু বুদ্ধি সব তার ওপরই প্রয়োগ করে। হয়তো হলেও তাকেই বেশি জ্বালায়, তাকেই বকায়। যদিও আগের তুলনায় তার দুষ্টুমি অনেক কমে গেছে। এখন আগের মতো থাপে থাপে দুষ্টুমি না করলেও সুযোগ পেলে ছাড় না, কিন্তু বাড়ির বাইরে সাধারণত এমন আচরণ করে না। অযথা কান্নাকাটি করার মেয়ে তো সে না। তাহলে আজটুকু সময়ের মধ্যে কি এমন হলো? এখন তো সরাসরি কিছু জিজ্ঞেস করলেও বলবে না। ওর পেট থেকে কথা বের করতে হলে হয়তো ঝগড়া করতে হবে। এ পর্যায়ে অতিষ্ঠ হয়ে নিজেই সব উগড়ে দিবে। কিন্তু ঝগড়া শুরু করার আগেই শুদ্ধ অনুভব করলো তার পিছে শার্ট ভিজে যাচ্ছে। এবার তার সত্যি খটকা লাগলো। কণ্ঠস্বর নরম করে বলল, কষ্টের পরিমাণ কি অনেক বেশি? আমাকে একটু ভাগ দেওয়া যাবে? শীতল কোনো জবাব দিল না। শুদ্ধ আবারও বলল, কেউ চাইলে তার সবটুকু কষ্ট আমার কাছে আমানত রাখতে পারে।
কবুল বলার সময় তো কষ্টের ভাগ নেওয়ার ওয়াদাও করেছিলাম। এবারও নিস্তব্ধতা, তবে পিঠের শার্ট আঁকড়ে ধরেছে দেখে শুদ্ধ বলল, চোখের জলের সাথে নাকের জল মিশিয়ে খিচুড়ি বানিয়ে আমার শার্টটা নষ্ট না করলেই কি নয়? বেচারা শার্ট তো কারো ক্ষতি করেনি। এবারও কোনো সারা শব্দ না পেয়ে শুদ্ধ বাইকের আয়নায় তাকালো, দেখলো শীতল পিছে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদছে সে, অথচ অদ্ভুত কারণে বুক পুড়ছে তার। এত যত্নে আগলে রেখে অন্যের কথায় কাঁদলে সহ্য হয়? কান্নার কারণও তো অজানা, তাই আবারও বলল, বাইক থামাবো? থামাই। পিঠের বদলে আমার বুকে মুখ লুকিয়ে কাঁদলে হয়তো শান্তি পাবি। লোকে বলে স্বামীর বুকে শান্তি থাকে, সেই শান্তি স্ত্রীর সব কষ্ট ভোলার মহৌষধ হয়ে কাজ করে। বিশ্বাস না হলে নিজেই পরীক্ষা করে দেখ। শীতল ঝোঁক দিলে নিজেকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু বুকের মধ্যে একদলা কষ্ট চাপ ধরে আছে। সে এটাও বুঝলো তার কান্নার শুদ্ধর পছন্দ হচ্ছে না, তাই কান্না জড়িত কণ্ঠে অস্ফুট সুরে মুখ খুলল, জেনে বুঝে কখনো কারোর খারাপ চাইনি। নিজের অবাধ্যতা, চঞ্চলতা শুধু আপনজনদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি, যাতে অন্যরা বিরক্ত না হয়। আমি আমার কাছের মানুষগুলোকে বড্ড ভালোবাসি শুদ্ধ ভাই। তাদের সামান্য কষ্ট আমাকে ভেঙে চুরমার করে দেয়। অথচ আজ জানলাম আমারই অজান্তে, আমারই কারণে আমার প্রিয় কেউ পৃথিবী থেকে হারিয়ে গেছে। এই অপরাধ বোধ আমি কিভাবে সইব? নিজেকে কিভাবে ক্ষমা করব আমি? এই কথা শুনে শুদ্ধ হঠাৎ ব্রেক কষল, বাইক থামিয়ে ঘুরিয়ে ঘাড় অবাক দৃষ্টিতে তাকালো শুদ্ধের দিকে। ওর কান্নার ধরন আর কথা শুনে বুঝতে বাকি রইল না যে শীতল সব জেনে গেছে। তবে এই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে কথা বলানো যুক্তিযুক্ত মনে হলো না তার কাছে। যা বলা সুন্দর করে বুঝিয়ে বলতে হবে, এই কথা ভেবে সে পুনরায় বাইক স্টার্ট দিয়ে সোজা চলে গেল একটা শপিং মলে। সেখান থেকে প্রয়োজনীয় কিছু কেনাকাটা সেরে শীতলকে নিয়ে গেল এক অভিজাত রেস্টুরেন্টে। তবে রেস্টুরেন্টে খাওয়ার মতো মানসিকতা শীতলে নেই, তাই ঢুকতে না চাইলে শুদ্ধই এক প্রকার জোর করে নিয়ে গেল। ওয়াশরুম দেখিয়ে বলল চোখে মুখে ভালো করে পানি দিতে, সেই সাথে হাতে ধরিয়ে দিল মাত্রই কেনা নতুন ড্রেসটা। শীতল শুদ্ধর মুখবারে তাকে কি ভাবলো কে জানে, তবে বাধ্য মেয়ের মতো ড্রেস বদলে মুখ ধুয়ে এসে টেবিলে বসলো। তখনই খাবার চলে এলো। শুদ্ধ ওর প্লেটে খাবার বেড়ে দিয়ে খেতে ইশারা করে নিজেও খাবার তুলে নিল। শীতল মুখে এক লোকমা খাবার দিল, নির্লিপ্তভাবে বসে রইল। ওর নিশ্চুপ ভাব দেখে শুদ্ধ ধীর স্থির কণ্ঠে বলল, আমরা মানুষের রক্তে মাংসে গড়া মানুষ হলেও সবার জীবনের গল্প আলাদা। আমরা কেউই নিজের জীবন বা নিয়তিকে মনের মতো করে সাজাতে পারি না। যদি নিয়তি আমাদের হাতের মুঠোয় থাকতো, তবে বিশ্বাস করো পৃথিবীর কেউই দুঃখ নামক শব্দটা নিজের ঝুলিতে রাখতো না। কিয়ারার সঙ্গে যা হয়েছে সেটাও নিয়তি। আমরা কেউই কারো ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখি না, সেই ইখতিয়ারও আমাদের নেই। আমি তোকে একবারও বলবো না যে তুই ওর জন্য কষ্ট পাস না। তোর কষ্ট হচ্ছে তুই প্রাণ ভরে কাঁদ, কিন্তু কাঁদতে কাঁদতেই ওর জন্য আল্লাহর কাছে দোয়া কর। এটা হয়তো ওর কাজে লাগবে। বিচার যে চাইবি সেই অপরাধীও বর্তমানে কবরের বাসিন্দা। বুড়াক মানতে পারিনি কিয়ারার চলে যাওয়া, তাই বলছি খবরদার নিজেকে দোষারোপ করিস না। যা হয়েছে তাতে আমাদের কারো কোনো হাত ছিল না, এমনটা না। আমরা সব জেনে বুঝে ইচ্ছে করে চুপ ছিলাম। যদি জানতামও অবশ্যই কিছু না কিছু করতাম। আসলে নকলে বুঝি না, তবে ভাইয়াকে এসব বলার দরকার নেই। এত সহজে ভেঙে পড়লেও চলবে না। এই জীবনে কত ঝড় আসবে যাবে, শক্ত থেকে সব সামাল দেওয়া শিখতে হবে। যত আবেগ, যত কষ্ট সব নিজের মধ্যে চেপে রাখতে হবে। মানুষ কষ্ট দেবেই, এটা মানুষের স্বভাব। তবে নিজের দুর্বলতা কাউকে দেখানো যাবে না। মানুষকে যত দুর্বলতা বোঝাবি, মানুষ ততই মজা লুটবে। আমি চাই আমার সহধর্মিণী আমার মতো শক্ত হোক, যাতে কেউ আঙুল তোলার আগেও হাজারবার ভাবে। তাহলে এখন কি করব? মন খারাপ করে কান্নাকাটি করা যাবে না। যারা দুর্বল, নিজেদের প্রতি কোনো বিশ্বাস নেই, তারা সহজে কান্নাকাটি করে, অল্পতে ভেঙে পড়ে।
শীতল খুব মন দিয়ে কথাগুলো শুনলো, ভাবলো, তারপর নিজেকে সামনে সময় নিয়ে খাবারটুকু শেষ করলো। কথাগুলো কাজে দিয়েছে দেখে শুদ্ধ হাঁপ ছেড়ে বাঁচলো। বাপ রে, এতক্ষণ কাঁদতে দেখে বুকের ভেতরটা কেমন করছিল। তারপর সেখান থেকে বেরিয়ে দুজন ইচ্ছে মতো ঘুরলো। শ্মশান ঘাটের পাশ দিয়ে যাওয়ার সময় না চাইতে হেসে ফেললো। মনে পড়লো বিপদে চৌরাস্তার ঘটনা। বাড়িতে ফিরতে ফিরতে মাগরিবের আজান হয়ে গেল। দুজনে ফ্রেশ হয়ে নিল। শীতল মায়ের কাছে গিয়ে বসলে সিমিন এলোমেলো চুল দেখে বকতে শুরু করলো। তাকে বকতে দেখে সিতারা ওনাকে সন্ধ্যার নাস্তা রেডি করতে বলে তেল এনে শীতলকে চুলে দিতে লাগলেন। একটু পরে শুদ্ধ এসে বসলো। শীতলের লম্বা চুলে দুটো বিনুনি দেখে বলল, আর কত পুতুল বানিয়ে রাখবে? এখন বাড়ির বউ হয়েছে, মেরে ধরে কাজ শিখাতে হবে। ছেলের কথা শুনে সিতারা ফিক করে হেসে ফেলেন, বললেন, কেন, ভয় হচ্ছে নাকি? কিসের ভয়? নতুন করে যদি আবার বিয়ের প্রস্তাব আসে সেই ভয়। এই কথা বলে সিতারা পুনরায় বললেন, আমি চাই না ও বড় হোক, সে ছোট্ট শীতল হয়ে চোখের সামনে থাকুক, দুপাশে দুটো বেনি করে সারা বাড়ি দৌড়ে বেড়াক, খিলখিল করা হাসিতে চৌধুরী বাড়ি মাতিয়ে রাখুক। সবাই বড় হয়ে গেছে, কেউ দুষ্টুমি করবে না। বাচ্চারা দুষ্টুমি না করলে, ভুল না করলে আমরা বকবো কাকে? কি নিয়ে সময়ে অসময়ে হাসাহাসি করব বল দেখি? নিজের কথা শেষ করে সিতারা স্বর্ণকে ডেকে তার চুলও বেঁধে দিলেন। সায়ন তখন ফুচকা নিয়ে বাড়ি ফিরল। শার্টের বোতাম খুলে আরাম করে বসলো, হাঁক ছেড়ে পানি চাইলো। তারপর শীতলের দিকে তাকিয়ে বলল, কি রে বনু, চোখ মুখ শুকনো লাগছে কেন? শরীর খারাপ নাকি? কে কি বলেছে? চুলে তেল দিলাম তাই। ও, ফুচকে এনেছে, খেয়ে দেখ কেমন। ভালো না হলে ওই শালায় কৌতম খেলাবো, আগে বলেছি। ভালো হলে যেন দেয়। শীতল হাসলো না, জবাবে কিছু বললো না। ড্রয়িং রুমে তখন চারজনই আছে। শীতল রান্নাঘরে মা চাচিদের দিকে একবার তাকিয়ে দৃষ্টি ফেরলো সায়নের দিকে। স্বর্ণ পানি এনে সায়নের হাতে ধরিয়ে দিয়ে পাশে বসলো। তখন শীতল বলল, ভাইয়া, তুমি আমার ভাই কম দুলাভাই বেশি, নাকি দুলাভাই কম ভাই বেশি? দুলাভাই কম ভাই বেশি। ও, তাহলে বড় ভাই হয়ে একটা দায়িত্ব পালন করো, আমাকে একটা জায়গায় নিয়ে চলো। তবে যাওয়ার কথাটা একজনকে বলা যাবে না। শীতলের কথা শুনে সায়ন পাশে বসে শুধুর দিকে তাকলো। তারপর সেও ফিসফিস করে বলল, আচ্ছা, শুদ্ধকে বলবো না, কিন্তু কোথায় যাবি রে? স্বর্ণ আপুর জন্য পাত্র দেখতে। তুমি বিয়ে করে ট্রিট দাওনি, তাই তুমি বয়কট। শীতলে বলতে দেরি, তবে স্বর্ণের হাত বগল দাবা করতে দেরি হলো না। সায়নের ছটফটে সুরে বলল, কিডনি হারালে কিডনি পাওয়া যাবে, কিন্তু বউ হারালে বউ পাওয়া যাবে না। অনেক কষ্টের বউ আমার, রিস্ক নেওয়া যাবে না। এই কথা শুনে মা চাচিরাও হেসে ফেল। ওনাদের হাসির শব্দে সায়ন হাত ছেড়ে দিল, মাথা চুলকালো। তখন শীতল শুদ্ধকে শুনিয়ে বলল, আজ একটা কেয়ারিং বর নেই বলে। মাস দেড়েকের পরে ঘটনা। চৌধুরী নিবাসে সকাল যেভাবে শুরু হয় আজও সেভাবে শুরু হয়েছে। শরাফত চৌধুরী নাস্তা সেরে যাওয়ার সময় শীতলকে কলেজে নামিয়ে দিয়ে গেছে। ক্লাস শেষে সায়ন কিংবা শুদ্ধ গিয়ে আনবে। নির্বাচন যত এগিয়ে আসছে প্রতিটি অলিগলিতে নতুন প্রাণ চঞ্চলতা দেখা দিয়েছে। রাস্তার ওপর দড়ি টাঙিয়ে সাদা কালো পোস্টারের শাড়ি, দেয়ালগুলো চেয়ে আছে প্রার্থীদের রঙিন লিফলেটে। মাইকের আওয়াজ কান পাতা দায়। প্রার্থীর গুণগান আর প্রতিশ্রুতির রেকর্ড করা গান বা ভাষণ সকাল থেকে রাত পর্যন্ত ভাসতেই থাকে। বয়স্ক থেকে শুরু করে তরুণ প্রজন্ম আলোচনার কেন্দ্রবিন্দু থাকে একটাই, শাহরিয়ার সায়ন ভাই। সায়নের নামের প্রচারণাও চলছে পুরোদমে। তার নামের মিছিলে ছেলেপুলে মুখে একটাই স্লোগান, আমার ভাই তোমার ভাই, শারিয়ার ভাই, শারিয়ার ভাই। শারিয়া ভাইয়ের মার্কা কি, পায়রা ছাড়া আবার কি? শারিয়ার ভাইয়ের পায়রা আনবে সুখের বন্যা। অলি গলির রাস্তায় পায়রার জয় লাভ। আসিতেছে শুভ দিন, পায়রা মার্কায় ভোট দিন। চারিদিকে এত হট্টগোলের মাঝে এক ধরনের টেনশন কাজ করছে। বিরোধী দলগুলো বিক্ষিপ্ত সংঘর্ষে মানুষের আতঙ্ক সৃষ্টি করছে। প্রশাসন তখন শক্ত হাতে সব সামাল দিচ্ছে। কখনো কখনো দুই পক্ষের সংঘর্ষে পুলিশ আহত হওয়ার ঘটনা ঘটছে। এই জন্যই বাড়ির কাউকে অকারণে বের হতে দিচ্ছে না শুদ্ধ সায়ন। গতকাল রাতে পার্টি অফিসে ছিল শুদ্ধ। মিছিল সমাবেশে না গেলেও তাকে পার্টি অফিসে দেখা যাচ্ছে। সায়ন ছোট ভাইয়ের সঙ্গে নানান ব্যাপারে আলোচনা করে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে লক্ষ্যের দিকে। সব ঠিকঠাক থাকলে
মেয়র পদে সায়নী জিতবে। শুদ্ধ সারা রাত জেগে পরের দিন সকাল থেকে ল্যাবে ছিল। বেশ কয়েক ঘন্টা কাজ করে বাড়ি ফিরে দেখে শীতল এখনো ফেরেনি। সায়ন জানিয়েছে সময় মতো সেই আনবে শীতলকে। বারবার কল করে বাড়ি ফেরার তাড়াও দিল। তারপর ফ্রেশ হয়ে খেয়ে শুতে চোখ জোড়া ঘুমে বুঝে এলো কতটুকু ঘুমিয়েছে জানা নেই। তবে আচমকা সরে ঝাঁকুনি দিয়ে চোখ খুলে তাকালো শুদ্ধ। সিতারা বেগম হাউমাউ করে কাঁদছে, থরথর করে কাঁপছানো শরীর। হঠাৎ ঝাঁকুনি খেয়ে ঘুম ভাঙায় কিছুই বুঝল না শুদ্ধ। তবে সিরিয়াস কিছু আন্দাজ করে উঠে বসতে সিতারা বললেন দ্রুত তার ফোন দেখতে। শুদ্ধ ফোন সাইলেন্ট করে চার্জে দিয়ে ঘুমিয়েছিল। মায়ের কথায় ফোন চেক করে দেখলো অসংখ্য ফোন কল। আজমের কল বেশি দেখে কল ব্যাক করে যা শুনলো তাতে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অতঃপর কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে নিচে নামলো। তারপর বাইক নিয়ে পৌঁছালো এক নির্জন জায়গায়। তখন মাগরিবের আজানের আগ মুহূর্ত। সীমিত আধার নেমেছে ধরনীর বুকে। সেই মুহূর্তে ভিড় করেছে অসংখ্য মানুষ, হইচই চারিদিকে। সে ভিড় ছেলে এগিয়ে যেতে দৃষ্টি আটকালো কলেজ ড্রেস পরা অল্প বয়সী এক মেয়ের দিকে। তাতে শুদ্ধ হৃৎপিণ্ড যেন থমকে গেল। দেখলো কলেজের ড্রেস পরা শীতল বসে আছে মাটিতে, তার কোলে রক্তে ভেজা সায়ানের মাথা। দুজনের পোশাকে রক্তে রাঙা। পাশে বসা আজম ফুপি ফুপি কেঁদে ডাকছে অচেতন শাহানকে। হতভম্ব শুদ্ধ এগিয়ে যেতে শীতলও চোখ তুলে তাকালো। তাকে দেখে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল। কথা বলার শক্তি হারিয়ে ফেললো। ভেতরে সবটুকু আক্রোশ আর হাহাকার মিশে কিছু শব্দ গোছালো। তারপর ভাঙা গলায় থেমে থেমে বলল, কোনো বোন কি চোখের সামনে ভাইয়ের নিথর দেহ দেখতে পারে? পারে না, আমিও পারিনি। ওরা আমার ভাইকে মারতে এসেছিল, আমি ওদের মেরে দিয়েছি। শীতলের কথাগুলো যখন শুদ্ধের কানে পৌঁছালো তখন শুদ্ধ পা খাড়া। যে মেয়েটি পিঁপড়ে মারতেও ভয় পেত, তার এমন দুঃসাহসিক কথায় ও কাজে শুদ্ধর চেনার জগৎটা মুহূর্তে যেন উঁচে পালচে গেল। বেশ কদিন ধরে পেট ব্যথায় ভুগছে শীতল। খুব একটা জটিল না বিধায় আপাতত চেপে আছে। তাছাড়া সারা দিনে কত হাবিজাবি জিনিস খায়, বেশিরভাগ বাইরের জিনিস, প্যাকেটজাত চিপস, চকলেট বা ফাস্টফুড। বারণ করলেও শোনা হয় না। এখন যদি পেট ব্যথার কথা কাউকে বলতে চায়, কপালে শনি আছে। তার মা জানলে দু একটা কিলো পড়তে পারে। বিয়ের পর অবশ্য মারেননি, তবে ইশারা করে হলেও শাসন করতে ছাড়ে না। কত কি যে শিখিয়ে দেয়। অন্যদিকে এইসব খাওয়া নিয়ে শুদ্ধ সবার সামনে বকলেও নিজেই হরেক রকমের জিনিস এনে রুমে রাখে। এনে আরেক দফা ভাষণও শুরু করে। সেও মনোযোগী শ্রোতার ন্যায় বকাঝকা শুনতে শুনতেই খায়। খেতে খেতে বকা শুনতেও অবশ্য ভালোই লাগে। সায়েন্টিস্ট বর বলে কথা, কম আয় রোজগার তো করে না। খেয়ে যদি টাকা না ফুরোয় তবে চলবে কি করে? সত্যি বলতে টাকা পয়সা রাখারও জায়গা টায়গা লাগবে নাকি? আজকাল শুদ্ধ তেমন বাড়ি থাকে না বিধায় খুব একটা খেয়াল করে না। এই সুযোগে এসব খাওয়ার পরিমাণও বাড়িয়েছিল। তার জন্যই বোধহয় গ্যাস্ট্রিকের সমস্যাটা বেড়েছে। গ্যাস্ট্রিক ভেবে ওষুধও খায়। ওষুধ খেলে ব্যথাটা ঠিক হয়ে যায়। ভেবেছিল শুদ্ধকে একবার জানাবে, কিন্তু মানুষটা ভীষণ ব্যস্ত। ক্লান্ত দেহে বাড়ি ফিরলে এইসব বলে ওর চিন্তা বাড়াতে ইচ্ছে করে না। কারণ শুধু নিজের কাজ সামলে আবার সুযোগ বুঝে ভাইয়ের কাজও লড়ে যাচ্ছে। এখন বাড়ির সবার একটাই প্রার্থনা, দুই ভাইয়ের কষ্ট সফল হোক, জয়ী হয়ে ফিরে আসুক তারা। নিজের শহরের মানুষের কল্যাণে সততার সাথে কাজ করুক। সেও খুব করে চায় পায়রা মার্কা জিতে যাক, কারণ পায়রা জিনিসটা হচ্ছে তাদের কাছে স্পেশাল কিছু। শুদ্ধ ল্যাবের ওই পায়রার কথা এখনও মনে গেঁথে আছে তার। মাঝে মধ্যে গিয়ে নেড়ে চেড়ে আসে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার আগেই একদিন খাবার টেবিলে শায়ানকে জিজ্ঞেস করেছিল, ভাইয়া কোন প্রতীকে দাঁড়াবে তুমি? শায়ান সেদিন দাঁত বের করে হেসে বলেছিল, ইচ্ছে তো ছিল গাছের মার্কা নেব, কিন্তু আমজনতা মানবে না। এক কাজ কর, প্রতীক তোরা সবাই মিলে ঠিক কর। উল্টো ভাই বোনদের ঘাড়ে চাপিয়েছিল প্রতীক ঠিক করার গুরু দায়িত্ব। পরে সবাই মিলে আলোচনা করে সাদা পায়রা ঠিক করে। এর কারণ সাদা পায়রা শান্তি, পবিত্রতা, মুক্তি, ভালোবাসা ও বিশ্বস্ততার প্রতীক। তাদেরও দৃঢ় বিশ্বাস তার ভাইয়েরা পায়রা জয়ী হয়ে মুক্ত মনে আকাশে উড়বে। সকলেই দেখিয়ে দিবে সাদা পায়রার জোর। এ নিয়ে নিজেরাই স্লোগান বানিয়ে আজমের কাছে পাঠায়। আজম সেগুলো নিয়ে দলের ছেলেপুলেদের মুখস্থ করিয়ে মিছিলে নামায়। গতকালও সেই নতুন একটা লিখে পাঠিয়েছে। সেটা হলো, পায়রা ডাকে বাকুম বাকুম, শান্তি আসবে হাজার রকম, উঠছে পায়রা দিচ্ছে ডাক, আপদগুলো সব চলে যাক,
সাদা পায়রার দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। ভোট দিবেন ভাই কোনখানে? পায়রা মার্কার মাঝখানে। সে এটা লিখেও ছেলেপুলেরা শানকে একটু রাগাতে শেষের লাইনটা বদলে দেয়, চেঁচিয়ে বলে, এই ভোট দিবেন ভাই কোনখানে? সারিয়ার ভাইয়ের মাঝখানে। এইটা শুনে সায়ন ওদের স্ট্যাম্প নিয়ে দৌড়ানি দিলে পেহাগুলো হেসে কড়াকড়ি খায়। তাদেরকে হাসতে দেখে সায়নও হেসে ফেলে। ওদের সাথে বসে সিগারেট টানতে টানতে বলে, নির্বাচনের আগে গালি দিতাম না, তোলা রইল। এখন ভদ্র সাজতে হবে, নয়তো ভোট মিস যাবে। তবে সময় করে সব শালাকে চোদন দেব। উঠেতে থাকিস। তাতেও কেউ ভয় পায় না, কারণ তারা এসব শুনে অভ্যস্ত। বরং সায়নের গালি না শুনলে তাদের কাছে ফাঁকা ফাঁকা লাগে। তবুও তারা তাদের শাহরিয়ার ভাইকে খুব ভালোবাসে, কারণ গালি দিয়ে আবার কাছে টেনে নেয় সে। তবে আজকাল শুদ্ধর জন্য গালিটালি দেয় না। সায়েন্টিস্ট সাহেব পার্টি অফিসে সময় কাটান। উনি জেন্টলম্যান কিনা গালাগাল পছন্দ করে না। তার কথা কেউ যদি অকারণে গালি দেয় তাহলে আর কোনো দিন তাকানোর দরকার নাই, আগে ধুমধাম করে দিয়ে চোখ মুখ ফাটিয়ে দিবে। এমনভাবে দিবে যেন দুই খুশিতে মারের ওজন বোঝে। এত সহজে যদি রাগ উঠানো যায় তাহলে কি দরকার গালিটালি দিয়ে এনার্জি লস করার। আজ বৃহস্পতিবার, রোজকার মতো ব্যস্ততা দিয়ে দিনটির সূচনা হয়েছে। নিত্যদিনের মতো রুটিন মাফিক যে যার কাজ গুছিয়ে দিচ্ছে। শুদ্ধ সায়ন গত রাতে পার্টি অফিসে ছিল। সারা রাত কী করেছে একমাত্র তারাই জানে। সকালবেলা শুদ্ধ বাড়িতে ফিরে শীতলকে ঘুমোতে দেখে জ্বালিয়ে খুব করে। তারপর শাওয়ার নিয়ে কোনো মতে নাস্তা সেরে গেছে ওর ল্যাবে। তাড়াহুড়ো করে তার দেখে শারাফাত চৌধুরী নিজে শীতলকে কলেজে নামিয়ে দেওয়ার কথা জানালেন। বাবা যাবে শুনেও শুদ্ধ বারবার সাবধান করে গেছে। এরপর নাস্তার পর্ব সেরে শীতলকে কলেজে নামিয়ে শারাফাত চৌধুরী অফিসে চলে গেলেন। উনিও বারবার বলে গেলেন কলেজ ছুটি হলে যেন বাইরে না আসে। চৌধুরী বাড়ি থেকে কেউ এসে তার ফোনে কল না করা অবধি যেন গেটের কাছেও না আসে। শীতলও তাই করেছে। সব ক্লাস করেছে, টানা ক্লাস করে সে ভীষণ ক্ষুধা লেগেছে তার। তাই ক্যান্টিন থেকে কিছু কিনে এনে জারুল গাছের নিচে বসলো। কলেজ ছুটির পর অনেকেই চলে যাচ্ছে, আবার অনেক মাঠে বসেছে। কেউ বা নোট করছে জোড়া জোড়া বসে, কেউ বা তারই মতন গাড়ির জন্য অপেক্ষা করছে। কিনে আনা পছন্দের স্যান্ডউইচ নিয়ে মুখে দিল সে। খেতে খুব ভালো একটা না হলেও আবার মন্দও না, ক্ষুধো পেটে চালিয়ে নেওয়ার মতন। সে আরেক কামড় দিতেই ফুরুত করে সেখানে চুরই এলো। তাদের দেখে সে স্যান্ডউইচ ভেঙে ছুঁড়ে দিল। তারা ভয়ে ভয়ে ঠুকরি ঠুকরি খেলো। খাওয়া শেষে আবারও তাকালে সে আবার দিল। তাদের কিছু খেতে দেখে একটা কাঠবিড়ালিও তুত্তুর করে এসে আবারও গাছে উঠে গেল। মুখে কেমন একটা শব্দ করলো। শীতল গাছের দিকে তাকিয়ে আয় আয় করে কাছে ডাকলেও এলো না। তখন ফোনে কল এলো। শায়নের নাম্বার দেখে রিসিভ করতে শুনতে পেল, কিরে বনু, কই তুই? গেটের কাছে আছি, বেরিয়ে আয় দেখি। একটু দাঁড়াও ভাইয়া, আসছি। দৌড়াবি না, আস্তে ধীরে আয়। শীতল শুনলে তো সে কোনো মতেই ফোনটা ব্যাগে ঢুকিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দৌড়ে বের হলো। শায়ন ওর বাইকে বসে চুলে ব্যাক ব্রাশ করছে। শীতল গিয়ে বাইকের পেছনে বসতে শায়নও বাইক স্টার্ট করলো। শীতল আধ খাওয়া স্যান্ডউইচ ভেঙে শায়নের মুখের সামনে ধরলে শায়নও মুখে নিল। প্যাকেটে আরও দুটো স্যান্ডউইচ থাকায় ভাই বোন যেতে যেতে গল্প করতে করতেই খাচ্ছিল, হাসছিল কিছু একটা নিয়ে। ঘড়িতে তখন 3:30 বাজে। দুজনে ভীষণ ক্ষুধা লেগেছে। তখনই শুদ্ধ কল করে দেখে শুনে ফিরতে বলল। সেও নাকি বাড়ি ফিরছে। ফেরার পথে নাকি মিছিল বের হতে দেখেছে, তারাও আসছে বলে কল কাটলো। এইদিকে দূর থেকে দেখা গেল রবির দলেরা ছেলেরা মিলে বেরিয়েছে। অনেক বড় মিছিল, তাদের প্রতীক নিয়ে সেই স্লোগান দিচ্ছে। বড় মিছিল যেতে সময় লাগবে। রোদের মধ্যে দাঁড়িয়ে না থেকে সায়ন বাইক নিয়ে অন্য রাস্তায় ঢুকলো। সেই রাস্তা আবার কনকের দলের মিছিল পেল। সেটা পার করে কিছু দূর যেতে দেখা গেল তারই দলের মিছিল। আজম সবার সামনে গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছে। তার দাপুটে ছেলেপুলাদের দেখে সায়ন ফ্লাইং কিস ছুঁড়ে বাহবা দিল, নিজেও স্বর মিলে স্লোগান দিল। তার কাণ্ডে শীতল খিলখিল করে হেসে ফেলল। বড় মিছিল পেরোতেই সায়ন বাইক সজোরে টান দিল। রাস্তাটা একটু নির্জন দেখে সায়নও জোরে গাড়ি টানছিল। হঠাৎ কোথা থেকে দুটো বাইক এসে তাদের পথ আটকে দাঁড়ালো। সায়ন দ্রুত ব্রেক কষিয়ে হাঁকিয়ে খেকিয়ে গালি দিতে গিয়েও থেমে গেল। সামনের বাইকে বসা কনককে দেখে বলল, বোনকে বাড়ি পৌঁছে দিয়ে তোর কথা শুনবো, এখন পথ ছাড়।
শীতল সঙ্গে আছে দেখে সায়ন কথা বাড়াতে চাইলো না, বরং সতর্ক হলো। শান্ত ভঙ্গিমায় কনকের সঙ্গে কথা বলল, কিন্তু কনক শোনার অবস্থায় নেই। সে বাইক থেকে নেমে শীতলের কাছাকাছি দাঁড়ালো, কেমন করে দেখলো। তার দৃষ্টি দেখে শীতল দৃষ্টি সরিয়ে নিল, ভাইয়ের সঙ্গে সিটিয়ে বসলো। সায়ন তখন চোয়াল শক্ত করে পুনরায় সাবধান করলো, বলল, কনক, লিমিট ক্রস করিস না, নাম তাহলে কলিজে টেনে ছিঁড়ে ফেলবো বলে দিলাম। কনক যেন শুনেও শুনলো না তার কথা। সে শীতলের দিকে তাকিয়ে মনমরা স্বরে বলল, আজ আমার ছোট বোনের জন্মদিন, সারা দুনিয়া খুঁজেও পাচ্ছি না ওকে। কান পেতে আছি কখন এসে গিফট নেওয়ার আবদার করবে। গাল ভর্তি হেসে আমাকে আবার আদরে গলায় ভাইয়া বলে ডেকে উঠবে। এইটুকুই বলে সে থামলো। তারপর শায়নকে বলল, আমার বোনটা দলের কেউ ছিল না, রাজনীতি কি বুঝতো না, সরল মনের মেয়ে ছিল। পাতিলে ভাত থাকলে খেত, নতুবা উপোস থাকলেও কাউকে বুঝতে দিত না, বাড়তি আবদার করতো না। আমার প্রাণ পাখি, আমার বাড়ির প্রাণ ছিল আমার বোন। তবুও তাকে বাঁচতে দিলি না তুই। রেপ করলেও বাঁচিয়ে রাখতি। ভাইয়ের কাছে বোন কখনো পুরনো হয় না, কলঙ্কিত হয় না, ধর্ষিত হয় না। সে থাকলে ধর্ষিতা বোনের মুখে ভাইয়া ডাক শুনেও না হলেও আমার কলিজা জোড়াতো। কনকের কথা শুনে শীতল হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে। কি সব বলছে এই লোক, মাথা কি পুরোই গেছে নাকি? আমার সায়ন ভাই বেস্ট ভাই, বেস্ট মানুষ, এমন ঘৃণ্য কাজ করতে পারে না সে। তাছাড়া স্বর্ণ আপুকে পাগলের মতো ভালোবাসে সায়ন ভাই, অন্য মেয়ের দিকে তাকাবে এটা দুঃস্বপ্নের মতো। এতদিন পর পুরনো কাসুন্তি খাটতে দেখে সায়নের রাগ তর করে বাড়ল। প্রমাণ তার পরও ঘুরে ফিরে তাকে দোষারোপ করছে কনক। শীতলের উপস্থিতিতে এ নিয়ে কথা বাড়ানোর প্রয়োজন মনেই করলো না। রেগে গেলে তার মুখে কোনো লাগাম থাকে না, কি বলে হুঁশ থাকে না। ছোট ভাই বোনের সামনে সে কখনো গালাগাল করেনি, তারা জানে তাদের ভাইয়া। সায়ন ভাইয়া মাটির মানুষ, রাজনীতি করলেও খুন করে না, মানুষ মারে না। সেও চায় মরার আগ মুহূর্ত অবধি তাদের এই ধারণা বহাল থাকুক। তবে কনক ভুলভাল বকতেই থাকলে কিছু একটা ঘটে যাবে, একথা ভেবে চলে যাওয়ার জন্য বাইক স্টার্ট দিতে গেলে কনক এসে চাবিটা ছিনে নিল। কনকের সঙ্গে আসা এক ছেলে রড দিয়ে বাইকের সামনে সজোরে বাড়ি দিল। শীতল ভয়ে চিৎকার করে ভাইয়ের হাত আঁকড়ে ধরল। শায়ন ঘাড় ঘুরিয়ে বোনকে দেখে রাগান্বিত সুরে বলল, থামতে বলেছি তোকে। সে থাকলে এতক্ষণে বাড়িতে ফেরার পরে ধর্ষিতা বোনের মুখে হলেও ভাইয়া ডাক শুনে আমার কলিজা জোড়াতো। কেন বোন ভয় পাচ্ছে? তোর বোনটা বোন হয় আর আমাদেরগুলো ফেলনা না? এই দুই হাতে আমার বোনটাকে কবরে শুয়ে এসেছি রে। আমার তোতা পাখিটা কবরে শুয়ে আছে, সেই যন্ত্রণা আজও দগদগে ঘা করে বুকে বইয়ে নিয়ে বেড়াচ্ছি। তোকে আমি অভিশাপ দিয়েছিলাম, বলেছিলাম আমার অবস্থানে তোকে দাঁড়াতে হবে। ভেবেছিলাম ইয়াসির যা করার করবে, কিন্তু না, সে করবে না। বরং আজকে যা হবে তা জানলে আমাকে বাঁচিয়ে রাখবে না। তাই তোকে নিঃশেষ করতে আমাকেই হাল ধরতে হলো। আজ তুই নিজের চোখে দেখবি বোন ধর্ষণ হলে ভাইয়ের কেমন লাগে, বোনের নগ্ন দেহ। কনক আর বলতে পারলো না। শায়ন শীতলকে ধরে বাইক থেকে নেমেই কনককে এলোপাথারি মারতে লাগলো, চিৎকার করে বলতে লাগলো, মাথার বোর্ড, দিনে দুপুরে নেশা করে আমার সঙ্গে ফাজলামো মারাও? তোমার বাল তোমার কাছে রাখো। এর আগে পেন ড্রাইভে প্রমাণ দেওয়ার পরও নতুন করে ভং মারাতে আসছো তুমি। নাক দিয়ে গলগল করে আসা রক্ত শার্টের বাহুতে মুছল কনক। হতভম্ব শীতলের দিকে তাকিয়ে হাসল, অতঃপর বলল, শীতল রানী, তোমার সায়ন ভাই কিন্তু মারাত্মক লেভেলের পর্ন লাভার, জানো? সব ধরনের কালেকশন ওর কাছে থাকে। এই তো কিছুদিন আগে পেন ড্রাইভে করে আমাকে অসংখ্য কালেকশন দিয়েছে। লজ্জা শীতল চোখ নামিয়ে নিল, মুখটা গলার সঙ্গে মিশিয়ে নিল। কথাটা মিথ্যে যেন শায়ন ঘুরে বোনের মুখের দিকে তাকাতে পারল না, থমথমে সুরে বলল, আমি তোকে একটা পেন ড্রাইভ দিয়েছিলাম। দিয়েছিলি তো? সেখানে কিছু থাকার কথা ছিল। ছিল তো, অনেক ছিল তোর পছন্দের পর্ন। কনক কথা শেষ করার আগেই দাঁড়ানো চারটে ছেলে আচমকা শায়নকে এলোপাথারি মারতে শুরু করলো। কনক ছেলেদের হাতে মোটা রড তুলে দিয়ে নিজে এগোলো শীতলের দিকে। তাকে এগোতে দেখে শীতল কেঁদে উঠলো। পালানোর আগে হিজাব টান পড়লো, টেনে হিঁচড়ে হিজাব খুলে রাস্তায় ছুঁড়ে ফেলো। শীতল বুকের কাছে আড়াআড়িভাবে হাত রেখে আওমাও করে কাঁদতে থাকে। ভাইয়া বাঁচাও, ভাইয়া বলে করুণ সুরে কাঁদছে। ছেলেগুলো ধারালো রামদা রড দিয়ে মারতে লাগলো শায়নকে। রাস্তায় শুইয়েই ফেলেছে। মার খেতে খেতেও শায়ন
কনককে থামতে বলছে। ওর চিৎকারে কনক ভীষণ মজা পাচ্ছে। সে শায়নের দিকে একবার তাকে টান মেরে শীতলের বুকের বেল্ট খুলতে গেলে শীতল মুচড়ামুচি শুরু করলো। কনক তাকে পেছন থেকে চাপড়ে ধরে নোংরা স্পর্শে ছুঁয়ে দিতে থাকলো। ভাইয়ের অবস্থা আর আসন্ন বিপদ বুঝে শীতল হাত জোর করতে লাগলো। কিন্তু শুনলে তো? শীতল অশ্রুসিক্ত চোখে রাস্তার দিকে এদিক ওদিক তাকালো সাহায্যের আশায়। কিন্তু সে হয়তো এটা জানে না কনক পূর্ব পরিকল্পনা করেই এখানে এসেছে। এই রাস্তায় প্রবেশ ও বের হওয়ার পথে তার ছেলেরা পাহারা রেখেছে। সাধারণ পথিকও 1 ঘন্টার মধ্যে এদিকে আসতে পারবে না। কনক তাকে পিছল রাস্তায় আশ্রয় ফেললো। শীতল চিৎকার করে উঠতে গেলেই তাকে কিক মারলো কনক। কিক লেগেছে পেটে। শীতল পেট ধরে কুকিয়ে উঠল। বোনকে মেরেছে দেখে সায়ন সামনে ছেলেটাকে লাথি মেরে সরিয়ে আসার জন্য উঠে দাঁড়াতে এই দুটো ছেলে গালি দিয়ে বাহুতে রামদার কোপ বসিয়ে দিল। সায়নের পরনের শার্ট কেটে মাংস কেটে রক্তের ধারা বইতে শুরু করলো। তবুও সায়ন থামল না। কনককে লাথি মেরে সরাতে গেলে ছেলেগুলো আবারও আঘাত করতে লাগলো। গালি দিতে দিতে সায়নের বুকে লাথি বসিয়ে রাস্তায় ফেলে দিল। কনক তার নিজের কার্যসিদ্ধি করতে উঠে পড়ে লেগেছে। কি ভেবে যেন শীতলকে টেনে হিঁচড়ে পাশের জঙ্গলের দিকে নিয়ে গেল। শীতল চিৎকার করে কাঁদছে। বোনের আকুতি ও অসহায় কান্না সায়ন সহ্য করতে পারছে না, তাই নিজেও কাঁদতে কাঁদতে বলল, কনক, আল্লাহর দোহাই লাগে, থাম। আমার মনটাকে ছেড়ে দে। তুই যা বলবি তাই হবে। আমি 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 নির্বাচন থেকে সরে দাঁড়াবো, তবুও ছেড়ে দে আমার বোনকে। ওর কিছু হলে আমার শুদ্ধটা মরে যাবে। তোর পায়ে পড়ি, আল্লাহর দোহাই লাগে, ছাড় প্লিজ। আমাকে জানে মেরে দে, তবু আমার শীতলে ক্ষতি করিস না। শীতল ও সায়নের চিৎকার করা কান্নায় আশপাশটা ভারী হয়ে উঠল। গুমট ধরে থমকে গেল আকাশ বাতাস। কিন্তু তাদের আকুতি কারো মন গলল না, কেউ শুনল না তাদের আর্তনাদ। কনক ততক্ষণে শীতলের ড্রেস ছিঁড়ে ফেলেছে। পুরুষালীর শক্ত হাতের থাপ্পড়ে ফর্সা গালে দাগ বসে গেছে। সে বাধা দিলে কনক শীতলের গলার ভাঁজে কামড়ে ধরে বলল, এই বেশ্যা, কি আছে তোর শরীরে? কিসের জন্য শুদ্ধ পাগল? কিসের জন্য ইয়াসির পাগল? কিসের লোভ দেখিয়ে পুরুষ নাচাস তুই? দেহের খুব জ্বলন না? কত জ্বলন তাই দেখব। কনকের জঘন্য কথা আর একটু দূরে বড় ভাইয়ের অসহায় কান্না দেখে শীতলের কান্না থেমে গেল। সে কনককে বাধা দিল না, জোর খাটিয়ে আটকাতেও গেল না। বাধা না পেয়ে কনকও বুঝে নিল শীতল মিইয়ে গেছে। সে হেসে তার সালোয়ারে হাত দিলে শীতল কনকের বুক বরাবর লথি বসাতে গেলে কনক পা ধরে ফেলল। পাল্টা আক্রমণ করেছে দেখে কনক গালি দিল। পরপর আরও দুটো থাপ্পড় দিয়ে পেছনে ঘুরে তাকলো। চেঁচিয়ে উঠে পড়ল, রনি, ওই কুত্তার বাচ্চাকে এইখানে আনো। ওর সামনেই ওর বোনকে রেপ করব। শালাকে পৃথিবীর সবচাইতে ঘৃণিত শাস্তি দেব। পুরনো হিসেব চুকাবো আজ, বোঝাবো যার যার জিনিস তার তার দরদ, যার যার বোন তার তার কাছে কত আদরের, কত স্নেহের। শীতল ততক্ষণে বুঝে গেছে তাদের কান্না ভয় অসহায়ত্ব কাজে আসবে না। যা করতে হবে বুদ্ধি খাটিয়ে করতে হবে। একথা ভেবে ঘাড় ঘুরিয়ে শায়নের দিকে তাকালো। শায়ন তখনও আকুতি করে যাচ্ছে। ভাইয়ের আকুতিতে ব্যথা ভুলে গেল, কান্না ভুলে গেল। দুরু দুরু বুকে গচ্ছিত ভয়টুকু হঠাৎ উদা হয়ে গেল। মন ও মস্তিষ্ক চিৎকার করে বলতে লাগলো, এবার লড়ো নয়তো মরো। একথা ভাবতে হঠাৎ চোখের সামনে শুদ্ধর মুখটা ভেসে উঠলো। কানে বাজতে থাকলো একটি কথা, আমি ছাড়া কারো অযাচিত স্পর্শ শরীরে লাগতে দিবি না। প্রয়োজনে মেরে দিবি, বাকিটা সামলে নেব। শুদ্ধ সেদিন কথাটা বলে থেমে থাকেনি, বরং বিশেষ কৌশল কলেজ ড্রেসে একটি ছোট্ট পকেট তৈরি করিয়েছিল। চেন সিস্টেম করে সেখানে একটা ট্রিজার গোপনে রাখার ব্যবস্থাও করে দিয়েছিল। ট্রিজার ব্যবহার করা শিখিয়েছিল। ট্রিজার হলো কম প্রাণঘাতী এক ধরনের ইলেকট্রনিক অস্ত্র। এর মাধ্যমে কিছুক্ষণের জন্য হলেও আক্রমণকারীর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব এবং ট্রিজার বহনযোগ্য, যা আত্মরক্ষা সুবিধাজনক করে তোলে। তবে এটা বাংলাদেশে ব্যবহার নিষিদ্ধ। বিপদে পড়ে এটার কথা বেমালুম ভুলেই বসেছিল সে।